ফেব্রুয়ারিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একমত নয় ছাত্র সংগঠনগুলো। তড়িঘড়িতে বিশেষ গোষ্ঠীর সুবিধা দেখছে ছাত্রদল। সংস্কার প্রক্রিয়ার পর চায় বামরা। দ্রুত করার তাগিদ ছাত্র শিবিরের। একজনের পরিচিত থাকে ঢুকায় এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। অসাধু ক্রেতার সিন্ডিকেটের খপ্পরে ট্রাকসেল, বেশভূষা পাল্টে এক ব্যক্তি বারবার কেনে পণ্য। খালি হাতে ফেরে সাধারণ মানুষ। রাজধানীতে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে টিসিবি। অবশেষে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সামরিক আইন জারি পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি। অভিশংসনে পার্লামেন্টে ভোটাভুটি আজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। আওয়ামী লীগ সরকারের সময় ১.৫ দশকে সীমান্তে ৬ শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যার একটিরও বিচার হয়নি। মানবাধিকার কর্মীরা বলছেন, ভারতের সঙ্গে অন্যান্য সীমান্তে যুদ্ধাবস্থা চললেও সেখানে গুলি করে মানুষ হত্যা করে না বিএসএফ। আইনজীবী ও কূটনীতি বিশেষজ্ঞদের মতে, সীমান্তে হত্যা বন্ধে সরকারকে কার্যকর তৎপরতা বাড়াতে হবে। মানবাধিকার কর্মী নূর খান লিটন অন্য সীমান্তের চেয়ে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনীর আচরণকে অনেকটাই আক্রমণাত্মক বলে মনে করেন তিনি। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কিন্তু বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক নাই। মাঝে মাঝে সীমান্তে লড়াই হয়, সেইখানেও কিন্তু সিভিলিয়ানের এত মৃত্যুর ঘটনা আমরা দেখি না। নেপালের সাথে তার বর্ডার আছে, চীনের সাথে তার বর্ডার আছে, কিন্তু বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে বিএসএফ যেন অনেক শক্তি অর্জন করে। আইনজীবীরাও বলছেন, সীমান্তে নিরস্ত্র নাগরিকদের গুলি বা নির্যাতন করার বিষয়টি আন্তর্জাতিক আইন তো বটেই, এমনকি অন্য কোনো আইনও সমর্থন করে না। কাঁটাতারের বেড়া যদি পার হয়েও যদি ওই ভারতে প্রবেশ করে, তাহলেও কিন্তু গুলি করার কিন্তু আইন কিন্তু নাই। আন্তর্জাতিক আদালতও মামলা যদি বাংলাদেশ যদি চায়, সেক্ষেত্রে তো করতেই পারে। বাংলাদেশের সংবিধান বলেন বা ভারতের সংবিধান বলেন, এখানে কিন্তু মানুষের বিচার পাওয়ার অধিকারের কথা কিন্তু বলা আছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এসব হত্যা নির্যাতন বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন। ভারতের যে অন্য বর্ডারে যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো দেখা দরকার। তার মধ্যে চীনের সাথে 96-এ তারা যে চুক্তি করেছে, সেটা হলো 2 কিলোমিটারের মধ্যে কোনো অস্ত্র তারা কেউ নিয়ে আসবে না। ওই ধরনের কোনো কাঠামো তৈরি করা যেতে পারে কিনা, যে 1 কিলোমিটার বা 2 কিলোমিটারে কোনো অস্ত্র নেওয়া যাবে না। ইতোমধ্যে সীমান্ত হত্যা বন্ধ এবং সকল সীমান্ত হত্যাকাণ্ডকে বিচারের আওতায় আনতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি। কিন্তু তার মানে এই নয় যে কেউ অন্যায় করলেও সেটি মেনে নিতে হবে। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে হত্যা বন্ধে এবং মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক রীতি মেনে যা করা প্রয়োজন তাই করতে হবে বাংলাদেশকে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দ্রুত ছাত্র সংসদ নির্বাচনে বিশেষ গোষ্ঠীর সুবিধা দেখছে জাতীয়তাবাদী ছাত্রদল। আর বামপন্থী সংগঠনগুলো বলছে, নির্বাচন পদ্ধতি ও কাঠামোগত সংস্কারের পরই দিতে হবে ছাত্র সংসদ নির্বাচন। অন্যদিকে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন চায় ছাত্র শিবির। কয়েকদিন আগে ফেব্রুয়ারির মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন চেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ধ্রুব ব্যানার্জির প্রতিবেদন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া যেন শুরু হয় এবং ফেব্রুয়ারির মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সম্প্রতি 30টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে এ নিয়ে আলোচনাও করে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনটি। তবে ফেব্রুয়ারিতেই নির্বাচন নিয়ে একমত নয় ছাত্র সংগঠনগুলো। জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, তড়িঘড়ি নির্বাচন হলে বিশেষ একটি গোষ্ঠী সুবিধা পাবে। জাতীয় নির্বাচনের আগেই ছাত্র সংসদ নির্বাচন করলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম বিষয় আমরা মনে করছি না। আমরা মনে করছি দুইটি আলাদা প্ল্যাটফর্ম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে একটি তড়িঘড়ি করে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সেটি অত্যন্ত তাড়াহুড়ো করা হচ্ছে। এটি কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে বলে আমরা মনে করছি। বাম ছাত্র সংগঠনগুলো বলছে, ছাত্র সংসদ নির্বাচনের আগে প্রয়োজন নির্বাচন প্রক্রিয়া সংস্কার, তবে তা হতে হবে জাতীয় নির্বাচনের আগেই।
বিশেষত 4টা বিশ্ববিদ্যালয় যেটা 73-এর অধ্যাদেশ দ্বারা পরিচালিত হয়, ফলে এই 73-এর অধ্যাদেশের কি পরিবর্তন দরকার এই বিষয়ে একটি স্পষ্টভাবে কাজ করার জন্য একটা কমিশন গঠন করা দরকার, যে কমিশনে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে যুক্ত করা দরকার। বিশ্ববিদ্যালয়ে কখন ছাত্র সংসদ নির্বাচন হবে সেটার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিতে হবে। অন্যরা যখন ধরেন আমি যদি সরকারে বসে আমার সুবিধাজনক সময়ে ছাত্র সংসদ নির্বাচন করি, আরেকজন বসে তার সুবিধা মতো সময়ে ছাত্র সংসদ নির্বাচন করে, তাইলে কিন্তু এখানে কোনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় না। শিক্ষার পরিবেশ ব্যাক করানোর পরেই আসলে ছাত্র সংসদ নির্বাচন হইতে হবে। সেটা 2 মাসের মধ্যে সম্ভব বলে আমরা মনে করি না। সেটার জন্য 3 মাস 4 মাস সময় লাগবে। সেটা কত মাস সময় লাগবে সেটা বোঝা যাবে যখন থেকে আলোচনা শুরু হবে। গণঅভ্যুত্থানের পর সব বিশ্ববিদ্যালয়েই প্রকাশ্যে রাজনীতির সুযোগ পেয়েছে ইসলামী ছাত্র শিবির। তারা বলছে দ্রুত নির্বাচন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করা উচিত। কোনো একটা নির্বাচিত সরকার আসে, সেই সরকার ব্যবস্থা তারা যে নির্বাচনগুলো দেন সেক্ষেত্রে তাদের দলীয় একটা হস্তক্ষেপ থাকে। আমরা চাই যে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন বা আগামী ইলেকশনের আগেই ছাত্র সংসদ নির্বাচিত হোক। কারণটা যে রাজনৈতিক প্রভাব হতে পারে এখানে দীর্ঘদিনের একটা শূন্যতা এবং অস্থিতিশীল দেশের পরিস্থিতিতে ঐক্যবদ্ধ ছাত্রদের রাখার মাধ্যমে কোনো ষড়যন্ত্র সফল হতে না দেওয়া। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয় 2019 সালে। আর অন্যান্য বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে 2 দশকেরও বেশি সময় ধরে বন্ধ আছে ছাত্র সংসদ নির্বাচন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। কখনো 3 পিস, কখনো শাড়ি, কখনো বা বোরকা পরে বারবার টিসিবির ট্রাক সেলের লাইনে যাচ্ছেন অসাধু একটি চক্র। শুধু সাজসজ্জা পরিবর্তনে থেমে নেই তারা, হুমকি ধামকি দিয়েও বাগিয়ে নিচ্ছেন টিসিবির পণ্য। অসাধু চক্রের দৌরাত্মে ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে না পেরে বিভিন্ন স্থানে কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে টিসিবি। এমন পরিস্থিতিতে ট্রাক সেল বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মোমিন হোসেনের ছবিতে SM আরেফিনের রিপোর্ট। সামনে থেকে এখন লোক থাকে, একজন পরিচিত থাকে, ঢুকায় দেয়। পিছের মানুষ পায় না, অনেকে সিরিয়াল ধরে এখন ভাগ্য থাকলে পামু, ভাগ্য না থাকলে পামু না। এদের নিজস্ব লোকজন রাখে যায়, 1 ঘন্টা পর এসে বলবে, সামনে এসে বলবে আমি এখানে ছিলাম। ওদের লোকজন বলবে হ্যাঁ আমরাও ছিলাম। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। যোগ সাজসের অভিযোগের বিপরীতে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরছেন ডিলাররা। বলছেন স্থানীয় লোকজনের কারসাজিতে ঠিকঠাক কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক সময় হুমকি ধামকির মুখে বাধ্য হচ্ছেন একই ব্যক্তির কাছে বারবার পণ্য বেচতে। আমরা একই ব্যক্তিরে প্রতিদিন একবারই দেই, তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে। বোরকা মাকুশ পরে আসে, মাস্ক পরে আসে, আবার বোরকা পরে, তারপর ওড়না পরে আসে। স্থানীয়ভাবে অনেকে প্রভাবশালী দেখায়, নেতা দেখায়, আমার একটা প্যাকেজ দেন, না দিলে গাড়ি রাখতে পারবেন না। যখন থেকে আমরা পারি না আমাকে উপরে মার দিয়ে শুরু করে দেয়, তখন দেওয়া লাগে। এদের উদ্দেশ্য হলো 3-4 প্যাকেট নিয়ে এগুলো হয় খায়, না হলে কারকে বিক্রি করে। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সহায়তা না পেয়ে নিরুপায় টিসিবি জানাচ্ছে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি এলাকার পণ্য বিক্রি কার্যক্রম। একটা চক্র দাঁড়িয়ে গেছে যারা বেশ কয়েকজন ঝগড়া লাগিয়ে দিয়ে লাইনে বিশৃঙ্খল করে দিয়ে আমার ট্রাকের বিক্রিতে হ্যাম্পার করে। ক্ষেত্র বিশেষ আমাদেরকে অনেকগুলো স্পট এরকম বন্ধ করে দিতেছে, যে স্পটগুলোতে এখন আমরা আর পণ্য পাঠাচ্ছি না, কারণ ওখানে নিয়ন্ত্রণ করা যায় না, গাড়িতে পর্যন্ত চলে আসে। অর্থনীতিবিদরা বলছেন নিত্যপণ্যের উচ্চমূল্যের বাজারে টিসিবির ট্রাক সেল বিক্রির কার্যক্রম পর্যাপ্ত নয়, যে কারণে ঠেকানো যাচ্ছে না অনিয়ম। সরবরাহটা যদি আরেকটু বাড়ানো যায়, আর যেসব এলাকাতে তারা এটা দিচ্ছেন সেসব এলাকায় যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদেরকে সম্পৃক্ত আরও বেশি করা যায়, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাটা সমাধান করা যাবে। রাজধানীতে সপ্তাহে 5 দিন 50টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে বিক্রি কার্যক্রম চালায় টিসিবি। প্রতিটি ট্রাক থেকে কার্ড ছাড়াও 350 জন ক্রেতা কিনতে পারেন টিসিবি পণ্য। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। মাস্টার প্ল্যানে খরচ কোটি কোটি টাকা, অথচ সেই পরিকল্পনা বন্দী কাগজে কলমে, যে কারণে চট্টগ্রাম শহর পরিণত কংক্রিটে চঞ্চলে। অনুমোদনহীন ভবন স্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে বন্দরনগরী। এই জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন আর ওয়াসার সমন্বয়হীনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদ। আর সরকারি সেবা সংস্থাগুলো অভিযোগের তীর ছুড়ছেন একে অন্যের দিকে। সাক্ষাৎ রিপোর্ট, ক্যামেরায় কমলদের রিপোর্ট। পাখির চোখে বাণিজ্যিক রাজধানী, একের পর এক বহুতল ভবন, যেন এক কংক্রিটের শহর।
সিডিএর তথ্য বলছে 60 বর্গ মাইলের চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন রয়েছে 4,01,721টি, এর মধ্যে 3,87,000 6তলা, 13,480টি 10তলা এবং 484টি 10 তলার বেশি উচ্চতার ভবন। অভিযোগ রয়েছে এইসব অবকাঠামোর 90% গড়ে উঠেছে ইমারত নির্মাণ আইন না মেনে। পরিকল্পনাবিদরা বলছেন পরিকল্পিত নগরী নির্মাণে 30 থেকে 40% খোলা জায়গা রাখার বিধান থাকলেও চট্টগ্রামে রয়েছে মাত্র 5 থেকে 7%। এই নগরে কি নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা আছে? কোনো লোভ প্রলোভনের কাছে আত্মসমর্পণ, কিন্তু আপোষের কারণে এই নগর অপ্রকল্পিতভাবে গড়ে উঠেছে এবং এই নগরকে জঞ্জালমুক্ত রাখতে পারে নাই, কেউ রাখার চেষ্টাও করেনি। শুধুই কি ব্যক্তি, নিয়ম ভেঙেছে সরকারি প্রতিষ্ঠানও। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা 4টি ফ্লাইওভারের পাশাপাশি নতুন এলিভেটেড এক্সপ্রেসও অপরিকল্পিত বলছেন নগর পরিকল্পনাবিদরা। চট্টগ্রাম নগরের যে রোড উইথ আছে, মেইন রোড উইথ, ইট ইজ সাফিসিয়েন্ট এনাফ, অনলি ম্যানেজমেন্ট করে আরও 20 বছর চলবে। কেউ বলো ফ্লাইওভার করো, কেউ বলো ওইভার করো, এগুলো বলছে কারা? আর দে প্ল্যানার, আর দে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার? কাজেই আপনারা ছাগল দিয়ে চাষ করতে চাচ্ছেন। অথচ 1995 সালে চট্টগ্রাম নগরীর পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়, কিন্তু তা বাস্তবায়নে এগিয়ে আসেনি সরকারি কোনো সংস্থা। এজন্য এককভাবে দায় নিতে নারাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তাদের দাবি সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থা ইমারত আইন ভঙ্গ করেছে। আমরা যেখানে ওপেন স্পেস রেখেছিলাম, আমরা যেখানে খেলার মাঠ রেখেছিলাম, সেগুলো সবগুলো অকুপাইড হয়ে গেছে। নানান ধরনের লোকজন আইসা এইগুলো সংরক্ষণ করে নাই। এটার দায়টা কিন্তু নট অনলি সিডিএ, এটা সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থা যারা আছে সবারই কিন্তু এই দায় আছে। চট্টগ্রাম নগরীতে সমুদ্র বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর ও 2টি ইপিজেড ছাড়াও রয়েছে কয়েক হাজার শিল্প কারখানা, যে কারণে এখানে যানবাহনের চাপের পাশাপাশি জনবসতির ঘনত্ব তুলনামূলক বেশি। নদী, সাগর এবং পাহাড় ঘেরা 60 বর্গ মাইলের বন্দর নগরী চট্টগ্রাম এখন ইট পাথরের জঞ্জাল। অথচ এই নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে প্রণয়ন হয়েছিল মাস্টার প্ল্যান। সিডিএ, সিটি কর্পোরেশন কিংবা ওয়াসা এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেনি। তবে এখনও সুযোগ রয়েছে এই নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তোলার। নতুন যে মাস্টার প্ল্যান হচ্ছে তা বাস্তবায়ন হলে আবারও বন্দর নগরী সুন্দর নগরী হিসেবে গড়ে উঠবে, এমনটি বলছেন নগর বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বে আছেন 4 বছর, তবে বছরখানেক ধরে আসেন না ক্যাম্পাসে, কিন্তু মাসে মাসে বেতন নিয়েছেন ঠিকই। বিষয়টি নজরে আসার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বে থাকা অধ্যাপক ডক্টর মুনতাসির মামুনের বেতন ভাতা বন্ধ করে দিয়েছে প্রশাসন। এমন বাস্তবতায় বঙ্গবন্ধু চেয়ারের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। তারিফ রহমানের রিপোর্ট। শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ ও তার জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2020 সালে প্রতিষ্ঠা করা হয় বঙ্গবন্ধু চেয়ার। 2021 সালের 27 ফেব্রুয়ারি 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনকে। 2023 সালে তার মেয়াদ বাড়ানো হয় আরও 2 বছর। নীতিমালা অনুযায়ী বছরে অন্তত 2টি প্রবন্ধ ও 4টি সেমিনারে অংশ নেওয়ার কথা ছিল তার, কিন্তু গত বছরের মার্চ থেকে তিনি কাজের অগ্রগতির কোনো প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ে জমা দেননি। অথচ বেতন ভাতা বাবদ নিয়েছেন 47,64,800 টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে নভেম্বর থেকে আমাদের ওনার বেতন বন্ধ এখন পর্যন্ত বন্ধ আছে। যদি আদায় করার কোনো সিদ্ধান্ত প্রশাসন থেকে আসে তাহলে সেগুলো আমরা ওনাকে লিখিত চিঠি দিয়ে জানাবো যে আপনার বেতনগুলো এই কারণে ফেরত দেওয়া দরকার, আপনি ফেরত দিয়ে দেবেন। নিয়মিত বেতন ভাতা নিলেও 1 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে আসেন না অধ্যাপক মুনতাসির খান মামুন। নীতিমালা অনুযায়ী উনি যা যা করার কথা ছিল তেমন কোনো কিছু করেননি। সব থেকে যেটা দুর্ভাগ্যজনক, 2023 সালের মার্চ মাসের পর থেকে এ পর্যন্ত মুনতাসির মামুন সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একবারের জন্য আসেননি। যে টাকাটা গচ্ছা হয়েছে এতদিন পর্যন্ত, এটা আসলেই গচ্ছা। নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের নভেম্বরে মুনতাসির খান মামুনের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 5 আগস্টের আগে একাডেমিয়াতে, প্রশাসনে যে ধরনের দুর্নীতি দেখেছি, অপচয় দেখেছি, অন্যায় দেখেছি, এই জিনিসগুলো আমরা দেখতে চাইছি না। অভিযোগের বিষয়ে জানতে অধ্যাপক মুনতাসির মামুনের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া হয়নি। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম। গণহত্যার দায়ে মিয়ানমারের জান্তা প্রধানের বিচার চান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। ন্যায় বিচার নিশ্চিত হলে প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আসবে বলে আশা তাদের।
জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করায় আইসিসির প্রধান কৌঁসুলির প্রতি কৃতজ্ঞতা জানান তারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, জান্তা প্রধানের বিচার হলে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা সহজ হবে। মোহাম্মদ ফরাজের ছবিতে সোজাউদ্দিন রুবেলের রিপোর্ট। অসংখ্য মানুষের অজানা পথ পাড়ি দেওয়ার হৃদয়ে স্পর্শী এই মুহূর্তগুলো এখন রূপ নিয়েছে কষ্টের জীবনে, পরিণত হয়েছে দীর্ঘশ্বাসে। আশ্রয় শিবিরের কষ্টকর জীবনযাত্রায় লাখ লাখ রোহিঙ্গার দিন কাটছে ছন্দহীনভাবে। নিজ বাসভূমে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্নও হচ্ছে দীর্ঘায়িত। অথচ বছর 7 আগে প্রাণে বাঁচতে জন্মভূমির মায়া ছেড়ে নাপ নদীর এপার ওপারে কাদামাটি মারিয়ে রোহিঙ্গাদের এক অনিশ্চিত যাত্রায় হতবাক হয় বিশ্ব। সেনা নির্যাতনের ঘটনায় উঠে নিন্দার ঝড়। সহিংস এই কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দেয় জাতিসংঘ। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত। চলে 4 বছরেরও বেশি সময়। তদন্তের স্বার্থে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান 3 বার পরিদর্শন করেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, সংগ্রহ করেন যাবতীয় তথ্য উপাত্ত। 7 বছর পর অবশেষে মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে নতুন আশায় বুক বেঁধেছেন রোহিঙ্গারা। বার্মার জান্তা সরকার আর জিনিস যদি আমি বিচারে বুদ্ধি আনারে আর তো 8 বছর পর্যন্ত আশা আসছিল। কামত থাকা মনে কষ্ট যত দিলে মানে ভিজা করে রোদ দিলে পুরা করে গরমের টাইম মাঝে আর মানে কষ্ট হন এটা কারণ নাই। আর দেশের মাঝে আর যাবলা পুরাপুরি আশা আছে। আর এটা তো অন্য টালত দইল মকবর মাই আর অলতি জুলুম এ পর্যন্ত গড়াত আছে। রোহিঙ্গা নেতারা বলছেন, ন্যায় বিচার নিশ্চিত হলে স্বস্তি পাবে মিয়ানমারের মানুষ। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কাছেও নিজ বাসভূমে ফেরার উদ্যোগ নেয়ার দাবি করেছেন তারা। পুরা দুনিয়ায় যদি সে কোলাবোরেট কোঅপারেট করিয়া রে ইম্বলে যদি খামান গরত দইলে ইনশাআল্লাহ মি অনলাইন আল্লাহ জলদি তো জলদি অ্যারেস্টেড ওয়ারেন্ট নিয়ে লিব। অপরাধী যারা রয়েছে তাদের যে গণহত্যায় যারা দায়ী তাদের বিচার দেখতে চায় এবং সেটি নিশ্চিত হলে তাদের দেশে ফেরত যাওয়া সহজ হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের কোনো উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন এটি প্রথম। সোজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে রাজধানীতে হয়ে গেল ভিন্ন ধর্মী এক আয়োজন। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্মবার্ষিকী সামনে রেখে রোকেয়া রানের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ। নানা শ্রেণী পেশার নারীরা অংশ নেন এই আয়োজনে। নারীর প্রতি বৈষম্য প্রতিরোধে সকলের কণ্ঠে ছিল দৃঢ় প্রত্যয়। ভোরের আলো উকি দেবার আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘুমের আড়মোড়া ভেঙে বাবা মায়ের হাত ধরে আসে শিশুরাও। সবার চোখে মুখে একই সংকল্প, রুখতে হবে নারীর প্রতি বৈষম্য। বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শনিবার সকালে আয়োজন করা হয় রোকেয়া রানের। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার স্মরণে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এ আয়োজন। সচেতনতা বৃদ্ধির এই আয়োজনে শহীদ মিনার থেকে শুরু করে রাজু ভাস্কর্যের পাদদেশ হয়ে শাহবাগ পর্যন্ত দৌড়ে অংশ নেয় নানা শ্রেণী পেশার নারীরা। সামাজিক বাধা উত্তরণে নারীদের উৎসাহ দেবে এমন আয়োজন বললেন আগতরা। আমরা এই রানের মাধ্যমে সোসাইটিকে এবং সমাজকে জানাতে চাই আসলে নারীদের প্রতি আমরা সহিংসতা রোধ করি এবং পারিবারিক আইনে সমতা আনি। সবাই একতাবদ্ধ হয়ে যেটা করতে চাই যে মেয়েরা অ্যাক্টিভ, মেয়েরা সমস্ত সব কিছুই করতে পারছে এবং পারবে ইনশাআল্লাহ। রোকেয়া ম্যাম বলেছেন ছেলে মেয়ে তো গাড়ির 2টা চাকা, তো একটা পিছে থাকলে একটা সামনে থাকলে তো হবে না, দুইটাকে সমানভাবে আগাতে হবে। 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে বিশ্বজুড়ে। শুধু বাংলাদেশে না, এটা ইউএনের আহ্বানে পুরো বিশ্বজুড়েই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয় প্রতি বছর 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর মানবাধিকার দিবসে এটা শেষ হয়। কারণ আসলে নারীর প্রতি নির্যাতনটা একটা শুধু নারীর ইস্যু তো হয়ে থাকছে না, যে নারী নির্যাতিত হচ্ছে তার সাথে সাথে তার পরিবার সাথে সাথে সমাজ। রোকেয়া রানে নানা বয়সের 3 শতাধিক নারী অংশ নেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে চলছে বিএনপি ঘোষিত 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা। সেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন,
30 দফা ও জনসম্পৃক্তি ফরিদপুর বিভাগীয় কর্মশালায় লন্ডন থেকে সরাসরি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি তিনি বেলা 3টা থেকে 3:30টার দিকে ভার্চুয়ালি এই যে ফরিদপুর উপজেলা পরিষদ মিলনায়তন এইখানে তিনি যুক্ত হবেন এবং এইখানে যুক্ত হওয়ার পর বিএনপি ঘোষিত যে 31 দফা সেই 31 দফা কিভাবে তৃণমূল পর্যন্ত প্রতিটি মানুষের কাছে পৌঁছানো যায়, 31 দফা বাস্তবায়ন হলে কিভাবে পাল্টে যেতে পারে দেশের অর্থনীতি, সেই সামগ্রিক বিষয়গুলো নিয়ে তারেক রহমান এখানে কথা বলবেন এবং তিনি শুধু কথা বলবেন না, এখানে যারা উপস্থিত রয়েছেন ফরিদপুরের বিভিন্ন ইউনিট থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে যে নেতারা এসেছেন, যে কর্মীরা এসেছেন, তারাও এখানে তারেক রহমানকে প্রশ্ন করার সুযোগ পাবেন। তারা এখানে বিভিন্ন প্রশ্ন করবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেগুলোর উত্তর দিবেন। এই প্রশিক্ষণ কর্মশালা থেকে তাদের যারা কর্মীরা রয়েছেন এখানে তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে, সেই দায়িত্বগুলো নিয়ে তারা কিন্তু তাদের যে স্ব ওয়ার্ড বা ইউনিট রয়েছে সেখানে যে এই দফাগুলো বাস্তবায়নে তারা সচেষ্ট হবেন। এর আগে বলে রাখি আমরা যে এখন এই মিলনায়তনে একটি ভিডিও চিত্র দেখানো হচ্ছে এবং যেখানে দেশের যে বর্তমান অবস্থা সেই অবস্থা তুলে ধরা হচ্ছে প্রেজেন্টেশনের মাধ্যমে। আর এইখানে যারা উপস্থিত রয়েছেন, এই অনুষ্ঠানটি 10:30টায় শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে শুরু হয়েছে এবং এখনও এই অনুষ্ঠানে কিন্তু অনেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা বলে রাখি যে এই যে আজকের কর্মশালা, এই কর্মশালা থেকে যে দিক নির্দেশনাগুলো আসবে সেই দিক নির্দেশনাগুলো যাতে বাস্তবায়ন হয়, সেই বাস্তবায়নের জন্য তারেক রহমান তার কর্মীদের নির্দেশনা দিবেন এখান থেকে। 3:30টার দিকে তিনি এখানে কথা বলবেন এবং তার আগে স্থানীয় যে নেতারা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখছেন, 31 দফা নিয়েই তারা বক্তব্য রাখছেন এবং যে বিএনপির রাজনীতি ফরিদপুরে, এই বিএনপির রাজনীতি এই অঞ্চলে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষয়েও তারা এখানে আলোকপাত করছেন। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুর থেকে। অবশেষে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল। স্থানীয় সময় শনিবার সকালে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভবিষ্যতে সামরিক আইন জারির ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি। ক্ষমা চাইলেও প্রেসিডেন্ট ইউনের অভিশংসনে শনিবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। সামরিক আইন জারির ঘোষণা দেওয়ার 3 দিন পর নীরবতা ভাঙলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল। শনিবার স্থানীয় সময় সকাল 10টায় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ক্ষমা চান তিনি। বলেন, পুনরায় সামরিক আইন জারির মতো কোনো ঘটনা আর ঘটবে না। দেশের ভবিষ্যৎ ব্যবস্থাপনার জন্য তার দল এবং সরকার দায়ী থাকবে বলেও অঙ্গীকার করেন তিনি। আমি এই ঘোষণার কারণে সৃষ্টি হওয়া আইনি এবং রাজনৈতিক সমস্যা এড়াতে পারবো না, কিন্তু যারা ভাবছেন আবারও এই ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এমনটা আর হবে না। আমি জনগণের উদ্বেগের কারণ হয়ে থাকলে তার জন্য মাথা নত করে ক্ষমা চাইছি। ক্ষমা চাইলেও পদত্যাগ কিংবা অভিশংসনের বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট ইউন। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি স্থিতিশীল করার কাজ করবে ক্ষমতাসীন দল। এর আগে প্রেসিডেন্ট ইউনকে ক্ষমতা থেকে সরাতে শুক্রবার দফায় দফায় জরুরি বৈঠক করে দেশটির রাজনৈতিক দলগুলো। তাকে অভিশংসনে শনিবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। অভিশংসনের দাবিতে এরই মধ্যে পার্লামেন্টের সামনে জড়ো হয়েছেন শত শত মানুষ। ইউনের পক্ষে ক্ষমতা ধরে রাখা অসম্ভব বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের প্রধান হান ডাং হুন। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হাসিনা শাসন আমলে বিএসএফের গুলিতে প্রাণ গেছে 6 শতাধিক বাংলাদেশির। পতাকা বৈঠকে আটকে বিচার, বলছেন মানবাধিকার কর্মী। কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ। ফেব্রুয়ারিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একমত নয় ছাত্র সংগঠনগুলো। তড়িঘড়িতে বিশেষ গোষ্ঠীর সুবিধা দেখছে ছাত্রদল। সংস্কার প্রক্রিয়ার পর চায় বামরা। দ্রুত করার তাগিদ ছাত্র শিবিরের। পরিচিত থাকে ঢুকায় দেয়। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। অসাধু ক্রেতার সিন্ডিকেটের খপ্পরে ট্রাকসেল। বেশভূষা পাল্টে এক ব্যক্তি বারবার কেনে পড়ল। খালি হাতে ফেরে সাধারণ মানুষ। রাজধানীতে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে টিসিবি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।